নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আপাতত ঠিক আছে, 9 জুন নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভা শপথ নেবে। তো তৃতীয় মন্ত্রিসভায় কারা থাকবেন এই নিয়ে নানাভাবে চাপানুতর শুরু হয়ে গেছে। এবার গত দুবারের মতো এবারের মন্ত্রিসভা শুধুমাত্র আর কি বিজেপির মন্ত্রিসভার পাশাপাশি যারা এনডিএ শরিক আছে তাদেরও কিন্তু গুরুত্বপূর্ণ দপ্তর দিতে হবে। গত দুটো মন্ত্রিসভায় যদি আমরা দেখি, যেগুলো আমরা বলি যে প্রধান যেগুলো ক্যাবিনেট পোস্ট, যেগুলো প্রাইম ক্যাবিনেট পোস্ট, সেগুলো সবই বিজেপি পেয়েছিল শরিক দলের তুলনায়। কিন্তু এবার দুজন শরিক, বিশেষ করে জনতা দল নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তেলেগু দেশম, এরা নানা দাবি বলা যাচ্ছে যে উঠে আসছে। তারা 4টে ক্যাবিনেট চান, কেউ 3টে ক্যাবিনেট চান, কেউ নানা রকম রাজ্যের জন্য প্যাকেজ চান। যা হয় আর কি, যে শরিকরা থাকলে তাদেরও তো দাবি দেওয়া মেটাতে হয়, ফলে তাদেরও দাবি থাকবে, তারাও যতটা হাত টুইস্ট করতে পারেন। কিন্তু নরেন্দ্র মোদী বা অমিত শাহ শুধুমাত্র কি, যেটা বাজারে বলা চলছে যে কিছু কিছু মহল থেকে রটনা হচ্ছে যে চন্দ্রবাবু নাইডু বা পাল্টি কুমার, নীতিশ কুমার তারা যদি ঘুরে যায় তাহলে এই সরকারটা পড়ে যাবে। সত্যি কি তাই? যেটা আর কি আমার কাছে যেটা খবর, বিজেপি অলরেডি যারা নির্দল আছে তাদের কাছেও আউটরিচ করা শুরু হয়ে গেছে এবং সেই সংখ্যাটা প্রায় এখনও পর্যন্ত পৌঁছে গেছে 303ই। এরকম নয় যে যারা নির্দল হিসেবে জিতেছিলেন তাদের কাছেও বিজেপি পৌঁছাচ্ছে এবং 303 নাম্বারটা নিয়ে যাচ্ছে। এরকম নয় যে সবাইকেই মন্ত্রী করা হবে, কিন্তু একটা সরকারের সঙ্গে থাকা মানে যারা নির্দল হিসেবে জিতেছিলেন তাদের কাছেও তো অনেক লাভ, কারণ তারা নানা রকম ফান্ড আনা, অ্যালোকেশন আনা, এই বিষয়গুলো তারা নিজেদের কাছে আর কি সুবিধা হয় যে একটা সরকারের সঙ্গে থাকা মানে আর একটা বিরোধী মঞ্চে থাকা মানে। ফলে এবং নানা রকম চেয়ারম্যান আছেন বা নানা অন্য পজিশনও আছে, ফলে যারা নির্দল তাদেরকেও কাছে টানার চেষ্টা করছেন অমিত শাহ। কারণ তারা কি, যে বিজেপি সূত্রে যেটা খবর পাচ্ছি, কারণ ব্ল্যাকমেলিংয়ের রাজনীতির কাছে মাথা নত করবে না। কারণ যদি চন্দ্রবাবু নাইডু 16 এবং জেডিইউয়ের 14 এদের ব্ল্যাকমেইলের কাছে ক্রমাগত মাথা নত করতে হয়, তাহলে কিন্তু বিজেপি তাদের নানা যে সমস্ত কর্মসূচি বা তাদের নিজস্ব এজেন্ডা তারা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারবে না। ফলে কারোর যদি এই সংখ্যাটা 303-এ চলে যায়, তাহলে অন্য দলগুলোর কাছে বা অন্য যারা আর কি এনডিএ শরিক আছে তাদের কাছেও এই মেসেজটা ক্লিয়ার কাট যাবে, দেখো শুধুমাত্র আমাদের ভোটের বা আমাদের সমর্থনের ওপর এই সরকার নির্ভর করছে না, সংখ্যাটা 303-এ চলে গেছে। এবার চলুন আমরা যে জায়গা দিয়ে শুরু করেছিলাম, যে কী হতে পারে আর কি মন্ত্রিসভা রদবদলে। 9 জুন যে মন্ত্রিসভা রদবদল হবে তাতে কি কি থাকতে পারে। দেখুন, এটা আমি এর মধ্যে একটা প্রতিবেদন ইতিমধ্যে করেছি, যেটা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে দেখে নেবেন। সেটা হচ্ছে 2জন রাজ্যপাল, একজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং একজন ব্যুরোক্র্যাট, এদের নিয়ে কিন্তু ইতিমধ্যেই আগে মোদী মন্ত্রিসভায় নেবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু সেই ঠিকটা করেছিলেন হচ্ছে যখন আর কি মোদী ঠিক করেছিলেন তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আসবেন। এখন দেখার যে তখন আর কি এনডিএ শরিকদের চাপের কোনো আপনার যা চিন্তাভাবনা তার কোনো বদল হয় কিনা। কিন্তু আমার যেটা আর কি আমাদের যারা বাংলাভাষীর বা বঙ্গবাসীর, সেটা অনেক বেশি জানার যে এবার কি বাংলা থেকে কেউ মন্ত্রী হবেন। শুধু মন্ত্রী না, বাংলা থেকে কেউ কি পূর্ণমন্ত্রী হবেন। কারণ 2019-এর যে লোকসভার ভোট হয়েছিল সেখান থেকে বাংলা থেকে 18 জন জেতার পরেও কিন্তু কেউ পূর্ণমন্ত্রীর মর্যাদা পাননি। সেখান থেকে তারা যারা পেয়েছিলেন, প্রথমে মন্ত্রিসভায় বাবুল সুপ্রিয় 19-এর পর এবং দেবশ্রী চৌধুরীকে রাখা হয়। পরবর্তীকালে তাদের সরিয়ে সুভাষ সরকার, জন বার্লা এবং শান্তনু ঠাকুরকে মন্ত্রী করা হয়েছিল। কিন্তু তারা কেউই পূর্ণমন্ত্রী হননি, তারা সবই মিনিস্টার অফ স্টেট ছিলেন এবং তারা বিশাল কোনো কাজও পশ্চিমবঙ্গে করতে পেরেছেন বলে আমার জানা নেই। এবার কি হবে? এবার 12টা আসন হয়েছে 18টা থেকে কমে, কিন্তু সেখানে কি বিজেপি কোনো মন্ত্রী পাবেন? পূর্ণমন্ত্রী জানি না পূর্ণমন্ত্রী পাবেন কি না, কিন্তু বিজেপি কি কোনো মন্ত্রী পাবেন? বিশেষ করে যে নামটা ঘোরাফেরা করছে, দুটো নাম যেটা নিয়ে ধরুন অনেক আলোচনা বা চর্চা চলছে, সেই দুটো নাম হচ্ছে, একটা হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি কি মন্ত্রিসভার সদস্য হিসেবে দেখা যাবে,
বা আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, তিনি কি মন্ত্রিসভায় এবার আসবেন? এটা কেন বলছি, চলুন একটু আলোচনা করি। দেখুন, আমার মতে এখান থেকে সবসময় বিজেপির মন্ত্রী করা উচিত এবং অভিজিৎ গাঙ্গুলিকে সেখানে একটা স্থান দেওয়া উচিত। কারণ এবারের ভোটে বিজেপির অন্যতম যে ইস্যু ছিল, যে ভোটে বিজেপি যে সমস্ত ইস্যু নিয়ে লড়েছিল, সেখানের অন্যতম ইস্যু ছিল হচ্ছে দুর্নীতি, এবং সেখানে সবথেকে বেশি হয়েছিল চাকরি চুরি। তো ইস্যুটা তো দেখুন, তৃণমূল কংগ্রেস বিশাল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছে ঠিকই, কিন্তু ইস্যুটা তো পুরনো হয়ে যায়নি, তাই না? এবং 16ই জুলাই, খুব সম্ভবত 16ই জুলাই ডেটটা আমার যতদূর মনে পড়ছে, সেটা এখন যে সুপ্রিম কোর্টের চন্দ্রচূড়ের বেঞ্চ কিন্তু রায় দেবে ফাইনাল, যে 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছিলো এবং অভিজিৎ গাঙ্গুলি প্রথম যেটা সিবিআই তদন্ত দিয়েছিলেন এবং ডিভিশন বেঞ্চ চাকরি খারিজ করে দিয়েছিল, সেটা সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় বেরোবে কিন্তু 16ই জুলাই। এবং 16ই জুলাই কি 26,000 জনের চাকরি থাকবে নাকি অন্য কিছু হবে? এবং আরেকটা বড় জায়গা যেটা অভিজিৎ গাঙ্গুলি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, সেটা হচ্ছে যে ক্যাবিনেট যে অতিরিক্ত শূন্য পদ বা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করেছিলেন উনি, সেটাতেও সিবিআই তদন্ত দিয়েছিলেন। ফলে তাদের চাকরি কি বজায় থাকবে, আর কি চাকরি বজায় থাকবে না, যে এই এন্টায়ার ক্যাবিনেট বা এই সিদ্ধান্তটা কে নিয়েছিলেন তাতে সিবিআই তদন্ত, উনি আর কি সিবিআইকে তদন্ত করতে বলেছিলেন। পরবর্তীকালে ডিভিশন বেঞ্চ বলেছিল যে যারা আর কি এই সিদ্ধান্তে নিয়েছিলেন তাদের সরাসরি সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে। তখন রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে গিয়ে আশঙ্কা প্রকাশ করা হয় যে ভোটের সময় পুরো ক্যাবিনেটকে আর কি বহুজনকে জেলে পুড়িয়ে নিতে পারে, জেলে ভরে নিতে পারে। ফলে সেই আশঙ্কাটা কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস ভোটে জিতেছে, কিন্তু দুর্নীতির যে অভিমুখ, সেটার কিন্তু গতিপথের পরিবর্তন হচ্ছে না। মানুষ হয়তো অন্য ইস্যুতে ভোট দিয়েছেন বা অন্য মানুষ বিজেপি রিচ করতে পারেনি, অনেক বেশি মেরুকরণের রাজনীতি হয়েছে, তার ফলে মুসলিম ভোট এককাট্টা হয়ে গেছে। কিন্তু দুর্নীতির যে ইস্যু আমি বারবার করে বলছি, সেই ইস্যু কিন্তু আগামী দিনেও এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। এবং সেই জায়গায় অভিজিৎ গাঙ্গুলিকে সামনে রাখলে কিন্তু ভারত বাংলা জুড়ে অন্য একটা মেসেজ যাবে, অন্য একটা বার্তা যাবে। একটা সময় যিনি তার আদালতের চেয়ারে বসে প্রায় ভগবানের কাছে উনি সম্মান পেতেন বা মর্যাদা পেতেন, সেই জায়গায় অভিজিৎ গাঙ্গুলিকে যদি এখানে মন্ত্রিসভায় নেওয়া যায় এবং সেখানে অন্যতম একটা মুখ করা যায়, সেখানে কিন্তু বিজেপির লাভ বই কোনো ক্ষতি নেই। এবং উনি যথেষ্ট আর কি এখনও পর্যন্ত ওনার যে ইমেজ, সেটা স্বচ্ছ ইমেজ, এবং উনি স্বচ্ছ মানুষ হিসাবে পরিচিত। ফলে আমি একদিকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গেলে এইসব স্বচ্ছ মুখকে যদি সামনে আনা যায়, তাতে বিজেপির লাভই হবে। বর্তমান সময়ে বিজেপি যে রাজনীতি করছে, সেখানে দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলিকে কি মন্ত্রী করা হতে পারে জানি না। এটা কিন্তু আমার মনে হয় যে রাজনীতির ছাত্র হিসাবে, সাংবাদিকতার ছাত্র হিসাবে অভিজিৎ গাঙ্গুলি যদি মন্ত্রিসভায় থাকেন, তাহলে কিন্তু বিজেপির পশ্চিমবঙ্গে পেনিট্রেশনের অনেক সুবিধা হয়। যে ধাক্কা বিজেপি খেয়েছে এবং অভিজিৎ গাঙ্গুলি যেভাবে সরাসরি দুর্নীতির বিরুদ্ধে কামান দাগছেন, তাতে কিন্তু বিজেপির লাভই হবে। এবার দ্বিতীয় আসা যাক সুকান্ত মজুমদার। দেখুন, বিজেপির এই ডিবাকলের মধ্যেও কিন্তু সুকান্ত মজুমদার তার আসনটি, বালুরঘাট আসনটি ধরে রাখতে পেরেছেন। এবার সুকান্ত মজুমদার কি তার সেই যে পরিশ্রম যে ধরে রাখা, সেটার পুরস্কার পাবেন? একদিকে আপনারা বলতে পারেন যে দেখো, উনি তো রাজ্য সভাপতি থাকাকালীন 18টা থেকে 12টা আসন পেয়েছে, তো সেখানে দায়িত্ব রাজ্য সভাপতি নিতে হবে নিশ্চয়ই। যাই বিজেপি যে ফলই করুক, যার আর কি সুকান্ত মজুমদার নিজে বলেছেন তার সব কথাতে আর কি প্রার্থী ঠিক করা হয়নি, ওনার ইঙ্গিত অন্যদিকে ঘুরিয়েছেন, তাও আলটিমেট দায় তো সুকান্ত মজুমদার আর কি ঝেড়ে ফেলতে পারেন না, তাকে সেই দায় বহন করতেই হবে। কারণ আমি কেন বলছি সুকান্ত মজুমদার মন্ত্রিসভায় চান্স পাবেন কিনা, সেটার কারণ হচ্ছে কারণ জুন মাসের মধ্যে আর কি এখানে সাংগঠনিকভাবে একটা রদবদল হবে। যেমন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডারও জুন পর্যন্ত এক্সটেনশন ছিল, এখানেও তাই। এখানেও কিন্তু বিজেপির রাজ্য স্তরেও সংগঠনের একটা বিশাল পরিবর্তন হবে। সেখানে সুকান্ত মজুমদার যদি সভাপতির পদ থেকে সরে যান, তাহলে কি সুকান্ত মজুমদারকে অন্য কোনো পুরস্কার দেওয়া হবে বিজেপির তরফে, যে ওনাকে একটা মন্ত্রিসভায় নিয়ে আসা হলো এবং তিনি ভদ্র মানুষ হিসেবে ভদ্র, শিক্ষিত, মার্জিত মানুষ হিসেবেই স্বীকৃত, যদিও আর কি দিলীপ ঘোষের মতো তার দবাং ভাবমূর্তি নেই। এবং বিজেপির এবারের ভোট যদি দেওয়া হয়, তাহলে জনমানুষের যদিও ভোটের পার্সেন্টেজ এক হলো, বিজেপি কিন্তু পার্সেন্টেজ বাড়াতে পারেনি এবং সিট শেয়ার বাড়াতে পারেনি। সেটা বিজেপি পরবর্তীকালে যাকে
এখানে রাজ্য সভাপতি বা মুখ করে আনবে তাকে হয়তো আরও যার আর কি লড়াই করার বা যার অন্য কোনো ভাবমূর্তি বা যেভাবে তারা বিজেপি ঢুকতে চাইবে সেটাভাবে কাউকে একটা মুখ ঠিক করবে। সেখানে সুকান্ত মজুমদার কি শুধুমাত্র একটা সাংসদ হিসেবেই থেকে যাবেন, নাকি তাকে অন্য জায়গায় আর কি মন্ত্রিসভায় নিয়ে যাওয়া হবে? এ বিষয়ে আপনাদের মনে হতে পারে যে দিলীপ ঘোষকে যখন সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তখন কিন্তু দিলীপ ঘোষকে মন্ত্রিসভায় নেওয়া হয়নি। উনি সহসভাপতি করা হয়েছিল কিন্তু মন্ত্রিসভায় তাকে নেওয়া হয়নি, তিনি শুধুমাত্র একজন সাংসদ হিসেবেও থেকে যান। কিন্তু একটা ডিফারেন্সও আছে, কারণ দিলীপ ঘোষের সঙ্গে কিন্তু নানা পার্থক্য ছিল হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের বা কিছু মনোমালিন্য ছিল। দিলীপ ঘোষকে বারবার করে মুখ থামানোর কথা বলা হয়েছে, একটা অত বড় সিনিয়র নেতা প্রাক্তন রাজ্য সভাপতি তার মুখ বন্ধ করতে বলা হয়েছে, তাকে সেন্সার করেছে পার্টি, এবং ফলে যে বোঝাই যাচ্ছে দলের হাইকমান্ডের সঙ্গে দিলীপ ঘোষের টিউনিংটা ঠিক ছিল না। এবং সেই তুলনায় সুকান্ত অনেকটা গুড বয় দলের হাইকমান্ডের কাছে। এখনও পর্যন্ত কোনো ইস্যুতে দেখা যায়নি দলের হাইকমান্ডের কোনো বিষয়ে তিনি বিরোধ করেছেন, অনেকটাই উনি আর কি হাইকমান্ডের সুরেই সুর মিলিয়েছেন বা যা বলেছেন সেভাবেই চলেছেন। এখানেও দল বিরোধী কোনো মন্তব্য করেননি বা কোনো সময় নিজের লক্ষণরেখার ভেদ করেননি। তো সেটা এবার তাই জন্য সুকান্ত মজুমদারকে দলীয় নেতৃত্ব নেবে যদি সভাপতির পদ থেকে তাকে সরানো হয়। এবং তৃতীয় হচ্ছে শান্তনু ঠাকুর। কারণ এবার আমরা দেখেছিলাম বিজেপির যে দুটো আসন বিজেপি ধরে রাখতে পেরেছে দুটোই মতুয়া প্রভাবিত এলাকায়, সেটা হচ্ছে একটা শান্তনু ঠাকুর এবং আরেকটা হচ্ছে জগন্নাথ রানাঘাটে জগন্নাথ সরকার। তো সেখানে এবার ধরো আমি এটা কেন বলছি, এবারে সিএ ভোটে হয়তো জানি না ঠাকুর কিছু অংশ হয়তো প্রভাব ফেলেছে, কিন্তু এই সিএ আর কি যারা নাগরিকত্ব পেয়েছেন এই ইস্যুটা কিন্তু 2026 সালের ভোটে বিজেপির একটা বড় ইস্যু হতে যাচ্ছে। অলরেডি পশ্চিমবঙ্গেরও নাগরিকত্ব 8 জন পেয়ে গেছেন এবং আরও অ্যাপ্লাই করেছেন, তারাও পাবেন। ফলে এই যে শরণার্থীদের নাগরিকত্ব পাওয়া, এটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজেপি কিন্তু 26-এর ভোটে একটা বড় ইস্যু করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা বিজেপির আর কি বহু পুরনো কর্মসূচি এবং বিজেপি বারবারই বলেছে সেই অনুপ্রবেশ এবং নাগরিকত্ব বিজেপি হেরে গেলেও এই ইস্যুর বাইরে তো তারা যাবে না। ফলে নাগরিকত্ব ইস্যুটা বিজেপির 2026-এর অন্যতম ইস্যু হতে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শান্তনু ঠাকুরকে কি সরাবে নাকি? আমার মনে হয় না হঠাৎ করে শান্তনু ঠাকুরকে, কারণ মতুয়া ভোটটা সবসময় বিজেপির একটা বড় ফ্যাক্টর, এই জন্য হয়তো শান্তনু ঠাকুরকে তারা রেখেও দিতে পারে, যদিও পূর্ণমন্ত্রী নয়, সেই কোনো রাষ্ট্রমন্ত্রী হিসেবে এমওএস হিসেবেই তাকে দেখার সম্ভাবনা প্রবল। ফলে বিজেপি অন্য রাজ্য থেকে পূর্ণমন্ত্রী করলেও আমাদের যারা বাংলার যারা আমরা জনগণ তারা সবসময় মনে হয় এ রাজ্য কেন পূর্ণমন্ত্রী পাবে না, আমাদের যারা বাংলা থেকে সাংসদ হয়ে যান তারা কোথায় পিছিয়ে আছেন। কারণ দেখুন ওই কারোর এরকম ভাবার কোনো কারণ নেই যে অন্য রাজ্যের যারা সাংসদ তারা অত্যন্ত মেধাবী আর বাংলার সাংসদরা সেরকম মেধাবী নন, এরকম বিষয় নেই। এবার তাদের অনেক সময় বলা হয় তাদের এক্সপিরিয়েন্স নেই, সেটাও বিশাল কোনো গ্রহণযোগ্য কথা নয়। কারণ যখন স্মৃতি ইরানি বা নির্মলা সীতারামনকে প্রথমবার মন্ত্রী করা হয়েছিল তারাও নিশ্চয়ই বিশেষ এক্সপিরিয়েন্স নিয়ে আসেননি। 2014 সালে বহু মন্ত্রীকে মন্ত্রী করা হয়েছিল এবং আলটিমেট তারা আমলারা দেখেন বা পিএমও থেকেই প্রচুর নিয়ন্ত্রিত হয়। কিন্তু সেটাই আমার একজন বঙ্গবাসী হিসাবে যেটা অন্তত বিজেপির পক্ষেও, এবার বিজেপি এবারও যদি পূর্ণমন্ত্রী না করে বা কোনো মন্ত্রিসভায় সেরকম ভালো মুখ সুযোগ না পায় তাহলে কিন্তু এই কথাটা বারবার করে আর কি বিরোধীদেরও চর্চার বিষয় হবে যে এখান থেকে তো তাহলে সাংসদদের যারা পাঠানো হচ্ছে তারা কি তাদের উপযুক্ত নয়, তাদের কি বিজেপি পূর্ণমন্ত্রী করার উপযুক্ত মনে করছে না। সেটা কিন্তু অন্য বিরোধীদের প্রচারের হাতিয়ার হবে। এবং আমার মনে হয় বিজেপির এখন বর্তমান যে অবস্থা, কর্মীদের যা মানসিক অবস্থা, সেখানে দাঁড়িয়ে কর্মীদের আবার যদি বিজেপি আন্দোলনের রাস্তায় নামাতে চায়, পথে নামাতে চায়, তাহলে বিজেপিকে কিন্তু কিছু চমক দেখাতে হবে বা কিছু নতুন করে দলটাকে শেক করতে হবে বা ঝাঁকুনি দিতে হবে। সেই জায়গায় সবথেকে বড় জায়গা হতে পারে কিন্তু আমি যেটা বললাম মন্ত্রিসভার রদবদল, এবং সেখানে শুধুমাত্র রাষ্ট্রমন্ত্রী না, সেখানে যদি কেউ পূর্ণমন্ত্রী হয় এবং সেখানে সেই পূর্ণমন্ত্রী করে তৃণমূল কংগ্রেসকে চাপে রাখতে পারে। আপনাদের একটা উদাহরণ দিই, যখন 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মন্ত্রী হলেন তিনি রেলমন্ত্রী হিসেবে কিন্তু বাংলায়
সিপিএমকে প্রচণ্ড চাপে রেখেছিলেন একা মন্ত্রী হিসেবে উনি সারা রাজ্যে ঘুরে বেড়াতেন, নানা রকম প্রজেক্টের ঘোষণা করলেন। সব প্রজেক্টে তো হয়নি, এবং সব বুদ্ধিজীবীদের তিনি রেলের বিভিন্ন কমিটিতে নিয়ে নিলেন। ফলে অনবরত উনি কিন্তু এই রেলমন্ত্রী থাকে, একটা মন্ত্রী থাকাকালীন যখন আমলাদের ফোন করা হয় তারাও প্রচণ্ড প্রেশারে থাকে, তারা মন্ত্রীর কথা আর কি একেবারে ফেলে দিতে পারে না, কারণ সেন্ট্রালের মন্ত্রী ফোন করছেন তাকে। ফলে সেই একটা প্রেশার ট্যাকটিক্সও কাজ করে। তো সেই অবস্থাতেই যদি বিজেপি এদের কাউকেই মন্ত্রিসভায় না নেয় এবং কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব না দেয়, তাহলে কিন্তু সেই কথাটাই বিজেপির বিরুদ্ধে যেটা তৃণমূল বারবার করে বলে এরা বাংলা বিরোধী, কারণ এবারের বিজেপির তৃণমূলের অন্যতম স্লোগান ছিল জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। ফলে সেই জিনিসটাই কিন্তু আবার ঘুরে আসবে যে এরা বাংলার থেকে সাংসদ হয়, তারপরেও তাদের মন্ত্রী করতে চায় না। চলুন আমরা দেখি, আমরা 9 জুনের জন্য লক্ষ্য রাখি যে বাংলা থেকে কেউ মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না। আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।